আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আশ্বাস, ঢালাও মামলা বন্ধে সম্পাদকদের অনুরোধ। মানহানির ৫ মামলায় বেগম খালেদা জিয়া খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় বললেন আইনজীবীরা। দুদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সেবা চালু, জনগণকেও চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান। বিএনপির নাম ভাঙিয়ে শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের তাগিদ। নদী রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সব পক্ষের সহযোগিতায় গুরুত্বারোপ, মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলন। এবং রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সিরিজ জয় ও হোয়াইট ওয়াশের হাতছানি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সে সময় গণমাধ্যম কর্মীদের নামে ঢালাও মামলা না দেওয়ার অনুরোধ জানান সম্পাদকরা। বৈঠকের পর দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানিয়েছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো গণমাধ্যমে নিয়ন্ত্রণের কালাকানুন বাতিল করার বিষয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঐকান্তিক চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি ক্ষমা পেয়েছেন। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠাবে আমিরাত কর্তৃপক্ষ। নির্বাচন কবে হবে তা জনগণ ঠিক করবে উল্লেখ করে মাহফুজ আনাম বলেছেন, জনগণের চাওয়াটা যেন গণমাধ্যমে প্রতিফলিত হয়। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি। নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় তার সাথে দেখা করতে যায় ৬ সদস্যের প্রতিনিধি দলটি। সে সময় ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টাকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। সবকিছু একবার ঠিক করে ফেলবে, এটা তো সম্ভব না। আমরা বলছি ওইটা আমরা রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টার্বেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন, হ্যাঁ ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উইথ ইউ, আপনাদের সাথে আমরা আসি, উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিগুলো ঠিকভাবে কাজ করে। চিকিৎসকের ওপর হামলা ঘটনায় দুদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। বুধবার থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে জানিয়ে চিকিৎসকরা বলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। নাজিব বেগের রিপোর্টে বিস্তারিত। শনিবার এক রোগীর মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলের ৩ চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের সেবাদান কার্যক্রম। রোববার রাতে জরুরি সেবা চালু হলেও বন্ধ ছিল
বহির্বিভাগে রোগী দেখা। মঙ্গলবার নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সকাল 10টায় বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়। কার্যক্রম দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, চিকিৎসকদের দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছে। ওনাদের যেটা এখন কনসার্ন যে বাকি দুইটা ইস্যু, স্বাস্থ্য পুলিশ এবং চিকিৎসক অথবা স্বাস্থ্য সুরক্ষা আইন, এই দুইটা বিষয় নিয়ে ওনারা যেন আমরা পার্সু করি, এটা যেন এনশিওর করা হয়। কিন্তু ওনারা নিজেরাও জানেন যে এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ওনাদের দাবি হচ্ছে যেন আমাদের মন্ত্রণালয় এটা যেন ছেড়ে না দেয়, এই কাজটার জন্য কাজ শুরু করে দেয়। নিরাপত্তার বিষয়ে আপাতত সন্তুষ্ট হলেও বিষয়টি নিয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন চিকিৎসকরা। আমাদের সিকিউরিটির জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র সিকিউরিটি ফোর্সের দায়িত্ব না, যেহেতু আমরা দেশের, আমরা জনগণের, তো আমাদের এই সিকিউরিটির দায়িত্বটা জনগণকেও কিছুটা নিতে হবে। মোটামুটি সবাই আশ্বস্ত হয়ে আমরা আগামীকালকে থেকে পুরোদমে সব কার্যক্রম চালাইতে চাই এবং আমরা সেটা করব। আমাদের এই সময়ের মধ্যে আমাদের উপদেষ্টা মহোদয় হয়তোবা আপনাদের মাধ্যমে আমাদেরকে এই মেসেজটা পৌঁছায় দেবে। চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির নাম ভাঙিয়ে এলাকাভিত্তিক চাঁদাবাজরা দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ। এ অবস্থায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ায় বায়ারদের আস্থা ফিরেছে জানিয়ে ঋণপত্র খোলার ক্ষেত্রে আরও সহযোগিতা চেয়েছেন তারা। এরই মধ্যে সাভার, আশুলিয়া, গাজীপুর সহ কয়েকটি শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকলেও ধীরে ধীরে খুলতে থাকে দেশের তৈরি পোশাক কারখানাগুলো। ইতিমধ্যে উৎপাদন শুরু হয়ে গেছে বেশিরভাগ পোশাক কারখানায়। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানার অন্যতম 2 এলাকা আশুলিয়া ও নারায়ণগঞ্জে চাঁদাবাজদের উৎপাত বেড়েছে বলে শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছে ব্যবসায়ী নেতারা। সেনাপ্রধানের সাথে দেখা করেও সহযোগিতা চেয়েছেন তারা। একই চেহারার লোকগুলি এখনো আছে, শুধু আগে এক ভাইয়ের নেতৃত্বে এগুলি করেছে, এখন আবার ভিন্ন ভাই। তো ভিন্ন ভাইটাকে দেখা যায় যে সাধারণত যেটা আমরা দেখি, হয়তোবা বিএনপির বা যুবদল, ছাত্রদলের কোনো ভাইয়ের নেতৃত্বে বা তার লোক হিসেবে তারা আসছে। তো আমি ডেফিনেটলি আমি এই ব্যাপারে যখন চ্যালেঞ্জ করি যে ওই ভাই কি জানে তুমি যাই আসছো, তোমরা যে আসছো, দেখা যাবে যে সে জানেও না। ইভেন সে যার নামে তারা আসতেছে ওই লোক এদেরকে চিনেও না। ডেফিনেটলি তারা শ্রমিক না, এবং কিছু তো আছে, কিছু আপনাদের হাত বদলের একটা বিষয় আছে, এলাকার আধিপত্য নিয়ে একটা বিষয় আছে। সো এগুলি আমরা রিকোয়েস্ট করেছি আইন শৃঙ্খলা বাহিনী যারা মাঠে কাজ করতেছে, এনএসআই, ডিজিডিএফআই, পুলিশের ইন্টেলিজেন্স সবাই মিলে, এবং আমাদেরও ইন্টেলিজেন্স কাজ করতেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বের কারণে বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে। তবে গ্যাস সংকট নিরসন, ব্যাংকের ঋণপত্র খোলায় অসহযোগিতা দূর করারও আহ্বান তাদের। আমার একটা এলসি গত 14 তারিখে আমি অ্যাপ্লিকেশন জমা দিছি এলসি করার জন্য। প্রায় 17 দিনের মতো মানে ব্যাংক কিন্তু খেয়ে ফেলছে। তো ব্যাংক যদি একটা ব্যাক টু ব্যাক এলসি করতে যদি 17 দিন, 20 দিন, 1 মাস খেয়ে ফেলে, তাহলে আমার লিড টাইমের বাকি সময়টা কোথায় পাই আমি? আমরা গভর্নর সাহেবের সাথে কথা বলেছি, বিজনেস কাউকে যেন কোনো অন্যায়ভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে উনি আমাদেরকে 100% এশিওর করেছে যে আপনার যদি কোথাও হয় ডাইরেক্ট ওনাকে যোগাযোগ করতে বলছে, যে উনি ওটাকে টেক কেয়ার করবে। রপ্তানিমুখী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন রপ্তানির সাময়িক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক ও ভুয়া জন্মদিন উদযাপন সহ মানহানির 5টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন সিএমএম আদালত। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল উল্লেখ করে তার আইনজীবীরা আবেদন করলে মঞ্জুর করেন আদালত। পরাগ আজমের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত সরকারের আমলে বেশ কয়েকটি মানহানির মামলা হয়, যেগুলোর বেশিরভাগই বিভিন্ন বক্তৃতায় দেওয়া তথ্যের কারণে। একটি ছিল 15ই আগস্ট জন্মদিন উদযাপন সংক্রান্ত। মামলাগুলো থেকে বেগম জিয়াকে খালাস দিতে মঙ্গলবার আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করেন। যারা মামলা করেছে ম্যাডামের জন্মদিন নিয়ে, অথচ তাদের কোনো লোকাস্টি নেই, তারা এগ্রিভ না, তাদের মামলা করার কথা না। কিন্তু যেহেতু মামলা করেছে, আদালত ওই সরকারের প্রভাবাধীন ছিলেন,
সরকারের চাপে ওই সকল মামলা আমলে নিয়েছে। ম্যাডাম একটা জনসভায় একটা সবাই বলেছিলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আপনারা ভাতা দেন ভালো কথা, কিন্তু এদেশের শহীদ মুক্তিযোদ্ধা যাদের অবদানের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের হিসাব আমাদের রাখতে হবে। ম্যাডাম মুক্তিযোদ্ধা সম্পর্কে কেন মন্তব্য করলেন, সেই জন্য একটা মামলা করলেন। শুধু তাই নেই, মামলা করার পর দিনের পর দিন তারা আর আদালতে আসে নাই। পিটিশন মামলা অপরাধ আমলে নিলে আইন হলো, পরপর 2 তারিখ মামলার বাদীরা আদালতে না আসলে সেই মামলা খারিজ হয়ে যাবে, আসামি আসুক আর না আসুক। কিন্তু তারা সেটা করে নাই, কারণ এটা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন ছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা 3টি দুর্নীতির মামলা বিচারাধীন, সেগুলো রাজনৈতিক কারণে করা হয়েছে বলছেন আইনজীবীরা। নাইকো মামলা সিমিলার ঘটনা, একই ঘটনা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল, শেখ হাসিনা খালাস পেয়েছিল। একই বিষয় নিয়ে শেখ হাসিনা যদি নাকি আজ থেকে 10 বছরে খালাস প্রাপ্ত হন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কোনো ঘটনাই নাই। শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে 15,000 কোটি টাকা তছরূপের ঘটনা ঘটেছিল, আমরা ছিলাম কন্টিনিউশন প্রসেস, সেখানে উনি অবশ্যই খালাস পাবেন এবং সব মামলায় যেহেতু বানোয়ার তঞ্চকতাপূর্ণ উনি খালাস পাবেন ইনশাআল্লাহ, আশা করি। নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও দুদকের আইনজীবী ও সাক্ষী অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় যে 5টি মানহানির মামলা ছিল তার প্রত্যেকটিতেই খালাস দিয়েছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন তার বিরুদ্ধে আরও যে 3টি দুর্নীতির মামলা নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে সেগুলোতেও বেগম খালেদা জিয়া খালাস পাবেন, কারণ প্রত্যেকটি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে নতুন জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তবে অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচনের জন্য কোনো চাপ দিতে চান না তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। শিক্ষা, সংবিধান, প্রশাসন সহ বিভিন্ন কাঠামো সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এবার রাজনৈতিক জোট গঠনের চেষ্টার কথা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন, ইসলাম, দেশ ও মানবতা, এই 3 মূল নীতিকে খেয়াল রেখে ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের সাথে ইসলামী আন্দোলন ঐক্য করবে। যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি, আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, সবাইকে নিয়ে, এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না, এই 3 শর্ত অনুযায়ী যারা আসতে চায়, যদি বিএনপিও আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায়, ইসলাম, দেশ, মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, এবার জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে। যারা 5 তারিখের পরে গুন্ডামি, বদমাশি, লুট তরাজের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে অ্যাভয়েড করেন। যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করেছি, এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করি। দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় কোনো চরিত্রহীন বদমাশ, ডাকাত এবং লুটেরাদেরকে আমরা দেখতে চাই না। নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে যথাসময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সরকারি, বেসরকারি সহ সব পক্ষের পারস্পরিক সহযোগিতা বা স্মার্ট পার্টনারশিপের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলনের সমাপনীতে অংশীজনরা জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময় ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ার পেরাক থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। নদীর সাথে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতি। তেমনি বিশ্বজুড়ে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাস, বিখ্যাত সব নগর ও সভ্যতা। কিন্তু কালের বিবর্তন আর জলবায়ু অভিঘাতে মাত্রা ছাড়িয়েছে নদী দূষণ। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যখন হুমকিতে পুরো সভ্যতা, তখন নদী ও মানুষের জীবন জীবিকা বাঁচাতে মালয়েশিয়ার পেরাকে হয়ে গেল নদী নিয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক 2 দিনের সম্মেলন। Thank you very much. Some rivers are like the Padda, Jamuna, Meghna and countless other rivers shape our lives in countless ways. নানান কার্যক্রম শেষে
নদী রক্ষায় উঠে এসেছে স্মার্ট পার্টনারশিপের ধারণা। ছোট ছোট নদী, কিন্তু সেখান থেকে সেটাকে তারা এত যত্ন করে ডেভেলপ করছে যে এইখানকে একটা লার্নিং শেয়ারিং আমার মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আমাদেরও প্রচুর লার্নিং এক্সপিরিয়েন্স আছে, যেরকম নদীকে কেন্দ্র করে জীবন, সরাসরি নদীর ভিতরে আমাদের প্রায় 1 কোটি লোক বসবাস করে। তো সুতরাং এটাও আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, এগুলো আমরা সেল করতে পারি। নদীর জ্ঞানের মানে একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সর্বশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমার দেশে নিজ নিজ দেশের নদীগুলোকে রক্ষা করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই কনফারেন্সের আয়োজন করা। অংশীজনরা গুরুত্ব আরোপ করেন সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সচেতনতায়। This collaboration is very important. Collaboration is very important, especially nowadays we are facing the challenging on climate change, very challenging climate change issue where we are facing serious drought for a certain moment. Then after that we have fresh floods or serious floods everywhere. Globally. নদী সংক্রান্ত সমস্যায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও ভুগছে উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের বিকল্প নেই বলে জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আসলে পার্টনারশিপ ব্যাপারটি খুবই জরুরি এবং খুবই প্রয়োজন, কারণ আমরা নদীকে কিন্তু একা একা কেউ ভালো রাখতে পারবো না। নদী কিন্তু একটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই যে নদী আমরা দেখে আসছি ছোটোবেলার থেকে, এবং আমাদের পূর্বপুরুষরা এই নদী দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, এবং তখন যে নদীর যে অবস্থা ছিল আর আজকের অবস্থার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সুতরাং এই কারণেই কিন্তু নদী নিয়ে এত মাথা ব্যথা, নদী নিয়ে এত কথা, এবং নদীকে রক্ষা করার ব্যাপারে এত আলোচনা, কিন্তু কাজের কাজ কিন্তু তেমন হচ্ছে না। সুতরাং এই জায়গাটিকে যদি আমরা সত্যি ভালোভাবে স্ট্রংলি অ্যাড্রেস করতে চাই, তাহলে কিন্তু আমাদের পার্টনারশিপের দরকার। মালয়েশিয়াতেও কিন্তু তারা নদী নিয়ে সমস্যা আছেন, এবং অন্যান্য দেশেও আছে এই সমস্যা। তো সুতরাং এই জয়েন্টলি যখনই আমরা কাজ করব, এটা একটা সাকসেসের মুখ দেখবে। কিন্তু আমরা যদি একসাথে হাতে হাত মিলিয়ে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের নদী ভালো থাকবে এবং আমরাও ভালো থাকব। যথাযথ উদ্যোগে দেশের নদীগুলো রক্ষণাবেক্ষণ করা হলে প্রাণ প্রকৃতি যেমন বাঁচবে, তেমনই সমৃদ্ধ হবে দেশ ও অর্থনীতি। নদী রক্ষায় এককভাবে নয়, বরং প্রয়োজন সমন্বিত উদ্যোগের। দুদিনের সম্মেলনে অংশ নেয়া দুই দেশের প্রতিনিধিরা জোর দিয়েছেন পারস্পরিক সহযোগিতার উপর। তারা বলছেন নদী ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব পক্ষকেই। মালয়েশিয়ার পেরাক থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। রাওয়ালপিন্ডি টেস্টের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম ও শেষ দিনের চ্যালেঞ্জে টাইগাররা 185 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাটিংয়ে সফরকারীরা। আগের দিনের দুই অপরাজিত ওপেনার জাকির ও সাদমানকে ফিরিয়ে দিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে স্বাগতিক পাকিস্তানও। ম্যাচটি জিতলে টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা আর না হলেও বা ম্যাচ ড্র হলেও দেশি ষড়যন্ত্রকারীরা জড়িত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ ও নতজানু দেশে পরিণত করতে এই হত্যাকাণ্ড। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ঘটনার পুনঃতদন্ত ও বিচার দাবি করা হয়। হাফিজ উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এই ঘটনায় সে সময়ের সেনাপ্রধান মঈন ইউ আহমেদের দুর্বলতা এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের যোগ সাজেশে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল তা আবার প্রকাশ করার দাবি জানান তিনি। হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত, সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগ সাজশেই এটি সম্পন্ন হয়েছিল। আজকে এতদিন পর আল্লাহর রহমতে আবার সেই সুযোগ এসেছে। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে, আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে। আমরা আশা করব এখন এতদিন পরে, এতদিন যেটি অন্ধকারে রয়েছে, সেগুলো আবার আলোর মুখ দেখবে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে।
ইসরায়েলে কিছু অস্ত্রের রপ্তানি স্থগিত করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টকে জানিয়েছেন, অস্ত্র রপ্তানির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করা হবে। ওইসব অস্ত্র গাজায় ব্যবহারের আশঙ্কা করছে ব্রিটেন। এটি অস্ত্র নিষেধাজ্ঞা নয় জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। গাজায় বেসামরিক মানুষের মৃত্যু বাড়তে থাকায় ইসরায়েলের নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড। দুপক্ষকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় অসংখ্য পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও জানান জাতিসংঘের সমন্বয়ক। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। চাঁদপুর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাটের অতীত ঐতিহ্য। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিন দিন কমছে আবাদ। মাগুরার বাজারে পাট উঠতে শুরু করছে প্রায় 1 মাস আগে থেকেই। চাঁদপুর থেকে মোর্শেদ আলম ও মাগুরা থেকে শামীম খানের তথ্য ভিডিওচিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুরের প্রায় প্রতিটি উপজেলাতেই কম বেশি পাট উৎপাদন হয়ে থাকে। এবার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক। গত বছর যেখানে প্রতি মণ পাটের দাম ছিল 2800 থেকে 2300 টাকা, এই বছর তা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা থেকে। 1 ঘন্টা ভাত লাগে 2 বদলা 1200 টাকা উড়ান লাগে, আবার সুগান লাগে, এবারে বিক্রি। এবার পাটের কোনো ফায়দা নেই তো মানুষের। পাটের তো খালি লস। 1 মণ পাট চাষ করতে লাগে 2000 হইতে 2500, আমরা বেশি 1500-1600। এই পাট খেতে করে তো লাভ নাই। 40-45 খরচ গেছে, পাট হইব 15-30 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আবাদ বাড়াতে উন্নত বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময়ে যদি বাজার মূল্যটা নিশ্চিত করা যায়, আমরা দেখা যায় যে মৌসুমের প্রথম দিকে পাটের মূল্যটা বেশি থাকে, পরে কিন্তু পাটের মূল্যটা কমে যায়। যদি এই ধারাবাহিকতা রক্ষা করা যায়, কৃষকরা যদি উৎপাদন খরচটা কমিয়ে যদি তারা লাভের আশা করে, তাহলে আমাদের এখানে চাঁদপুরে যে পাটের আবাদ। মাগুরা বাজারের প্রায় 1 মাস আগে থেকেই উঠতে শুরু করেছে পাট। কৃষক জানিয়েছেন, কমপক্ষে 4000 টাকা মণ দরে পাট বিক্রি করতে না পারলে তারা লোকসানে পড়বেন। ব্যবসায়ীরা বলছেন, বিদেশে পাট রপ্তানি কমে যাওয়ায় দেশের পাট ক্রয় প্রতিষ্ঠানগুলো এখনো পাট কেনা শুরু করেনি। চাষিরা পাট আমদানি রপ্তানি করতেছে, বুননে তাদের লস হচ্ছে। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী চাষির কাছ থেকে পাট কিনে নিয়ে মিলে বেচবো, সঠিক ন্যায্য দাম পাচ্ছি না। আমরা এই যে পাট কিনতেছি অনিশ্চয়তা, আমরা যে পাটটা কিনতেছি ঠিক, কিন্তু বেচবো কোনে কি করবো না এরই তো কোনো নেই, পাট তো কেউ নেয় না। আমরা বর্তমান যে পাটের বাজার ব্যবস্থা, এটা নিয়ে খুব শঙ্কিত। কারণ আমরা পাট কিনে যেখানে বিক্রি করি, ভবিষ্যতে টাকা পয়সা পাবো কিনা সন্দেহ আছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এই বছর জেলার 36,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যেখান থেকে 4,86,000 বেল পাট উৎপাদনের আশা করা হচ্ছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গত 3 বছরে কক্সবাজারে 25টি হাতির মৃত্যু হয়েছে। লোকালয়ে চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা গেছে এইসব হাতি। তবে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনের সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে হাতি রক্ষার তাগিদ পরিবেশবিদদের। সরওয়ার আজম মানিকের রিপোর্ট। বন বিভাগের তথ্য মতে 1,76,000 একর সংরক্ষিত ও গভীর বনাঞ্চল রয়েছে কক্সবাজারে, যেখানে অবাধ বিচরণ রয়েছে হাতির পালের। তবে নির্বিচারে বনভূমি ধ্বংস সহ খাদ্যের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে এসব হাতি। এতে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি। বিভিন্ন সময় মৃত হাতিও পড়ে থাকতে দেখা যায় এসব পাহাড়ি এলাকায়। আমরা শুনছি নাকি কারেন্টে ধরে হাতিটা মারা গেছে। ওটা কারণে বন্ধ করে দেওয়া, ওটা কারণ হচ্ছে মতো কারণ হচ্ছে আমরা খানা বন্ধ করে দিয়ে আমার কারণ মেসেজ অফ করে দিয়ে হয়ে অফ করে দিয়ে দেখি হাতি মরে গিয়ে দূরত অর্ধগলিত অবস্থায় পাই আমাদের সীমানাতে। আমরা সেটা পোস্টমর্টম করি এবং পরিস্থিতি যখন বিশৃঙ্খল পরিস্থিতি ছিল দেশের, পরবর্তীতে এটা বিচারক প্রসার করে জিডি করে সেটা প্রপারলি রিপোর্টটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। যে হাতিটা মারা গেছে এই বিষয়ে যে দায়ী ব্যক্তি তার বিরুদ্ধে আমরা মামলা করব। আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব এবং আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করবে। মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজারে বেশ কয়েকটি হাতির অভয়ারণ্য রয়েছে, এগুলি সংরক্ষণ করা দরকার
এবং হাতির সাথে মানুষের যে সংঘাত সেগুলি নিরসনে বন বিভাগ সহ সরকার সংস্থাগুলো কাজ করা দরকার। হাতি রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। আমরা হাতির সচেতনমূলক প্রতিটা আমাদের বিটে প্রতিটা গ্রাম অঞ্চলে আমরা জনসচেতনমূলক সভা করি এবং তাদের আমরা বোঝানোর চেষ্টা করি যে হাতিকে মারা দণ্ডনীয় অপরাধ। জমি ফসল খেলে এটার ক্ষতিপূরণ সরকার দিচ্ছে এবং ধান খেলে এটার জন্য কমপক্ষে 50,000 টাকা দিচ্ছে। কক্সবাজারের বনাঞ্চলে ছোট বড় 300-ও বেশি হাতি রয়েছে জানিয়েছে বন বিভাগ। এসব হাতি রক্ষায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।